দর্শক, এবার একটু আলোচনা করব। এই ভিডিওতে যে আলোচনাটা করব সেটা সাবজেক্ট হচ্ছেন সার্জিস আলম। সার্জিস আলমকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। প্রথমে গাড়ির শোডাউন, তারপরে ভ্যানের শোডাউন, তারপরে ভ্যান শোডাউন করতে কত টাকা লাগলো তার হিসাব দেওয়া, এবং সেই হিসাব দিয়ে বলা যে পরিবারের পক্ষ থেকে সেটা দেয়া হয়েছে। 100-র বেশি, 150-টিরও বেশি মাইক্রো ভাড়া কে দিয়েছে সেটা হিসাব যদিও তিনি দেননি। তাকে নিয়ে যে আলোচনাটা সর্বশেষ হয়েছে সেই আলোচনার আদ্যোপান্ত নিয়ে চতুর্দিকে নানা রকমের কথা চলছে। সেই সমালোচনাটা হচ্ছে তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে কনফারেন্স রুমে মিটিং অ্যারেঞ্জ করেন কিভাবে, এবং সেই মিটিংয়ে অনেকটা সভাপতিত্ব করার মতো রোল প্লে করেন কিভাবে, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন কিভাবে, কি ঘটেছিল সেদিন। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু কি ঘটেছিল সেদিন নানা পর্যবেক্ষণে অনেক কিছু বেরিয়ে এসেছে। অনেক কিছু যখন বেরিয়ে এসেছে তখন এই প্রশ্ন সামনে আসছে যে সার্জিস আলমদের এই জাতীয় সুযোগ করে দেওয়ার জন্যই কি আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকারকে প্রভাবিত করে জাতীয় নাগরিক পার্টির পক্ষে কাজ করাতে পারে? সেই প্রশ্নটাও সামনে আসছে। সেদিন কি ঘটেছিল সার্জিস আলমের সঙ্গে সে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলেই ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ইচ্ছা করলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ দারুণ সব আয়োজন নিয়ে ঈদে 8 দিন ব্যাপী আসছে প্রজাপতি.টিভি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। সেদিন সার্জিস আলমের সঙ্গে কি ঘটেছিল পঞ্চগড়ের আটোয়ারী থানায়, সেই উপজেলায় কি ঘটেছিল যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, আর তিনি এত পাওয়ার কোথায় থেকে পেলেন সেই প্রশ্নও আসছে। সেদিন উপজেলার সরকারি যত কর্মকর্তা রয়েছে সেই সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি আটোয়ারী উপজেলার ইউনো অফিসের যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে বসেছিলেন মিটিংয়ে, এবং সেখানে অফিসারদের কাছ থেকে নানা রকমের ইনফরমেশন নিয়েছেন তিনি অভিভাবকের মতো, এবং তাদেরকে নানা রকমের দিক নির্দেশনা দিয়েছেন। এই কাজটা যখন করছিলেন তখন বিএনপির এক নেতা, স্থানীয় এক নেতা ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণের জন্য উপজেলা অফিসে গিয়েছিলেন। সেখানে গিয়ে কোনো সরকারি কর্মকর্তাকেই যখন পাননি, তখন তিনি কনফারেন্স রুমে তাদেরকে উদ্ধার করেন, এক অর্থে তাদেরকে পেয়ে যান কনফারেন্স রুমে। মিটিং শেষে তিনি সরকারি কর্মকর্তাদের প্রশ্ন করেন যে আপনারা কিভাবে সার্জিস আলম একটা রাজনৈতিক দলের নেতা, সেই রাজনৈতিক দলের নেতার সঙ্গে আপনারা কিভাবে মিটিং করলেন, কোন আইনে মিটিং করলেন? সার্জিস আলম তখন বেরিয়ে এসে বিএনপির এই নেতা, যিনি কিনা সার্জিসের বাবার বয়সী হবে, সেই নেতার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং তাকে বলেন হাই স্কেলে না, টোন লো করে কথা বলেন। অর্থাৎ লো টোনে তার সঙ্গে কথা বলতে হবে, কুর্নিশ করে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। বিএনপির সেই নেতাকে বললেন যে লো টোনে কথা বলেন, হাই টোনে না। এই বিএনপির সেই নেতা তখন যেটা বললেন সেটা হচ্ছে যে আগে যখন দল করনি তোমরা, তখন তো তোমাদের সব কাজে সহযোগিতা করেছি। সার্জিস আলম বলেছেন আমি এলাকার উন্নতির জন্য মিটিং করেছি, এটা আমি করছি এলাকার উন্নতির জন্য। মিডিয়াতে আবার সার্জিস আলম এই ব্যাপারটার ব্যাখ্যা দিতে গিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে একজন জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিটিং করতে পারবে না, তাদের সঙ্গে দেখা করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না। অর্থাৎ নিজের অজান্তেই তিনি নিজেকে জনপ্রতিনিধি হিসেবে জাহির করার চেষ্টা করেছেন টেলিভিশন সাক্ষাৎকারে। আপনারা চাইলে সেই টেলিভিশন সাক্ষাৎকারটা দেখে নিতে পারেন, নিশ্চয়ই ইউটিউবে পেয়ে যাবেন। তাহলে কি সার্জিস আলম এখনই দল গঠন করার সঙ্গে সঙ্গে নিজেকে জনপ্রতিনিধি ভাবছেন, নিজেকে জনগণের নির্বাচিত প্রতিনিধি ভাবছেন, নাকি জনপ্রতিনিধির সংজ্ঞাই আসলে তিনি জানেন না? দুটোর একটা হতে হবে। হয় তিনি এখনই নিজেকে জনপ্রতিনিধি ভাবছেন, এখনই এমপি মন্ত্রী এরকম কিছু ভাবছেন,
অথবা তিনি জনপ্রতিনিধি এই শব্দটার অর্থটাই জানেন না। এই কারণেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলোচনা আসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তাকে সেই মন্ত্রণালয় দেয়া হয়েছে কি ছাত্রদের এই দলের এই নেতাদের এভাবে বিভিন্নভাবে সুবিধা আদায় করে দেওয়ার জন্য। সার্জিস আলম যে কাজটা করলেন সেই কাজ করে আবার প্রথম আলোতে সাক্ষাৎকারে বলেছেন যে এগুলো লোককে পাত্তা দিলে কাজ করা যাবে না। অর্থাৎ তিনি কাজ করছেন, দেশের কাজ করছেন, জনগণের উন্নতির জন্য কাজ করছেন, অথচ তার দল সবেমাত্র জন্ম নিয়েছে, মাত্র বয়স হয়েছে 28 দিন। এই 28-29 দিন বয়সের দলকে নিয়ে তিনি নিজেকে 28-29 দিনের নেতাও তিনি এখনও হননি, সেই অবস্থায় নিজেকে এখনই জনপ্রতিনিধি ভাবছেন এবং জনপ্রতিনিধি ভেবে বিএনপির নেতাকে বলছেন যে এসব লোককে পাত্তা দিলে জনগণের কাজ করা যাবে না। তার মানে মানুষকে ভয় দেখানোই উদ্দেশ্য, এমন কথাও অনেকে বলছেন। আরেকটা ব্যাপার সামনে এসে গেছে, আরেকটা ব্যাপার নিয়ে খুব আলোচনা হচ্ছে। যে সকল সরকারি কর্মকর্তা সার্জিস আলমের এক ধরনের সভাপতিত্বে মিটিং করলেন, সার্জিস আলমের নানা দিক নির্দেশনা শুনলেন, তারা কোন আইনে মিটিং করলেন? তাদের কি চাকরি থাকা উচিত, নাকি তাদেরকে অন্তত পক্ষে ওএসডি করা উচিত? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এটা করার কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয় কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে, কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নটা সামনে আসছে। যদি সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত না নেয় তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে সরকার সরাসরি সার্জিস আলম এবং তাদের দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। দল গঠনের 28 ফেব্রুয়ারির আগ পর্যন্ত তাদের পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নেতা, সার্বজনীন একটা পরিচয় ছিল। কিন্তু যখন তারা দল গঠন করলেন তখন শুধুই তারা একটা রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক দলের নেতা, এর বাইরে আর কোনো পরিচয় নেই। আর এর বাইরে যখন পরিচয় নেই তখন সরকার যদি এদের পৃষ্ঠপোষকতা দেয় তখন প্রশ্ন আসবেই যে সরকার আদৌ নিরপেক্ষ থাকতে পারল কিনা। দর্শক, আপনার কি মনে হয়, সরকার কি আদৌ নিরপেক্ষ অবস্থানে তাদের কার্যক্রম চালাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।